আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ইভলিউশনের কোনো ক্লাসকে স্কিপ করবে না, ঠিক আছে? প্রত্যেকটা ইভলিউশনের ক্লাস মনোযোগ দিয়ে করবে। সিলেবাসে যা কিছু আছে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো তোমাদের ফার্স্ট ইউনিটের যে সিলেবাস, নিউ সিলেবাস যেটা, সেখানে তোমাদের এই শুধু ইভলিউশন যেটা পড়াচ্ছি সেই ফার্স্ট চ্যাপ্টারটা আছে। আর সেকেন্ড যে চ্যাপ্টার মেকানিজম অফ ইভলিউশন, সেটা তোমাদের এই সিলেবাসে নেই, তবু সময় থাকলে পড়িয়ে দেবো। দেখো, এর আগে আমরা পড়লাম যে অরিজিন অফ লাইফ, অর্থাৎ জীবনের উৎপত্তি সম্পর্কে আমরা আগে পড়েছি। এরপর আমরা অন্য জিনিস পড়ব। তো অরিজিন অফ লাইফ পড়তে গিয়ে আমরা দেখলাম যে যেখানে কেমিক্যাল ইভলিউশন অ্যান্ড বায়োলজিক্যাল ইভলিউশন কীভাবে লাইফের অরিজিন হচ্ছে সেটা দেখানো হয়েছিল বিভিন্ন থিওরির মাধ্যমে। যেমন হচ্ছে তোমার স্পন্টেনিয়াস থিওরি, কসমোজয়িক আর প্যানস্পার্মিয়া থিওরি, ওপারিন এবং হ্যালডেনের থিওরি, এবং লাস্ট যে থিওরি সেটা হচ্ছে মিলার উলের এক্সপেরিমেন্ট, যেটাকে গ্রাহ্য করা হয়েছিল এবং মান্য করা হয়েছিল। মিলার উলের এক্সপেরিমেন্টটাকে মানে যুক্তিপূর্ণভাবে গ্রহণ করা হয়েছিল। আর এদিকে কোয়াজারপেড মডেল এবং মাইক্রোস্ফিয়ার যে মডেল, সেই মাইক্রোস্ফেরিক মডেল যেখানে প্রোটোবায়ন তৈরি হয়েছিল, প্রোটোবায়ন মানে হচ্ছে প্রথম আদি জীব বা সেল, তো সেটাকে গ্রাহ্য করা হয়েছিল যে এই থিওরিটাই হচ্ছে লাইফ অরিজিনেটের সঙ্গে প্রমাণসহ। সেখান থেকে প্রোক্যারিওটস থেকে ইউক্যারিওটস, ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার অর্গানিজম কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখেছি। তো আজকে পড়বো একটা কথা। তো আজ থেকে কোটি কোটি বছর আগে তখন যে এনভায়রনমেন্টাল কন্ডিশন ছিল, অর্থাৎ ফ্রি অক্সিজেন ছিল না, আর এখনকার যে কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন টোটালি চেঞ্জ। তাহলে যদি বলি যে এই যে অরিজিন অফ লাইফ আমরা পড়তে গিয়ে দেখলাম যে লাইফ একবারই অরিজিনেট হয়েছে, এবং লাইফ কখনো নিজে নিজে তৈরি হতে পারে না, কন্টিনিউয়াসলি অর্থাৎ স্পন্টেনিয়াসলি লাইফ কিন্তু অরিজিনেট করতে পারে না। লাইফকে অরিজিনেট করতে গেলে লাইফের প্রয়োজন হয়। তো যদি এখনও তো সেই সমুদ্র আছে বর্তমান, সেই সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন যৌগগুলো আছে, কিন্তু তবুও এখন কেন লাইফ অরিজিনেট হয় না? কারণ এনভায়রনমেন্টাল কন্ডিশন এখন আর তখনকার মধ্যে টোটালি চেঞ্জ। অর্থাৎ এখনকার অক্সিজেন, ফ্রি অক্সিজেন, যেটা সব কিছুকে অক্সিডাইজ করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা জিনিস, যদিও বা সমুদ্রের গভীরে কোনো একটা জায়গায় যে হট ডাইলিউট স্যুপ তৈরি হলেও, অর্থাৎ মলিকিউলসগুলো যদি একত্রিত হয়ও, তো বিভিন্ন অর্গানিজম আছে, প্রাণী আছে, যারা কী করবে সেগুলোকে নিউট্রিয়েন্ট হিসেবে খেয়ে ফেলে, যার জন্য লাইফ অরিজিনেট হওয়ার সম্ভব নয়। তাহলে আমাদের এখন যে পরিবেশ, যে যুগ, সেখানে কিন্তু লাইফ অরিজিনেট হয় না, লাইফ উৎপত্তি একবারই হয়েছে। এখন কি হয়ে থাকে, লাইফটা ইভলভিং হচ্ছে, অর্থাৎ লাইফটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো দেখো আজকে আমরা পড়বো ইভলিউশন, এবং ইভলিউশন যে সত্যি হয়েছে, ইভলিউশন যে সত্যি, সেটা আমরা কিছু প্রমাণ দেখব যে হ্যাঁ, এই প্রমাণের দ্বারা আমাদের কাছে এভিডেন্স থাকবে, ডেফিনেট এভিডেন্স, যার জন্য আমরা বলতে পারি যে ইভলিউশনটা সত্যিকারই ঘটেছিল বা ঘটতে মানে চলেছে। তো ইভলিউশন শব্দটা, the term of evolution was given by Herbert Spencer, এটা মাথায় রাখবে। বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার, তিনি ইভলিউশন কথাটি প্রথম নামকরণ করেছিলেন। ইভলিউশন একটা ল্যাটিন ওয়ার্ড। ইভলিউশন হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যে কোথা থেকে এসছে, ইভলভার্স থেকে এসছে, যার অর্থ হচ্ছে, ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসছে, যার অর্থ হলো কি না, নিজের মধ্যে লুকিয়ে থাকা কোনো একটা বৈশিষ্ট্য, অর্থ হলো গুপ্ত বা লুকানো কোনো আচরণ বা বৈশিষ্ট্যের প্রকাশ। নোট করে নাও। তাহলে সেটাকে বলছে ইভলিউশন। ওকে, তাহলে ইভলিউশনের যে সংজ্ঞা দেওয়া হয়, তাহলে কি বলা যাবে? ইভলিউশনের সংজ্ঞা দিতে গেলে বলা হবে যে ইভলিউশনটা কি না, একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যে
যে ধীর গতি সম্পন্ন ধারাবাহিক প্রক্রিয়া যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের পপুলেশনের মধ্যে জিন পুলের যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে আমরা কি বলবো? ইভলিউশন বা বিবর্তন। বোঝা গেছে? যেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে এবং এটা ধারাবাহিক প্রক্রিয়া, যা একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বা তার পরবর্তী প্রজন্মের পপুলেশনের মধ্যে জিন পুলের যে চেঞ্জ, সেই অর্থাৎ জেনেটিক্যালি যে পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে ইভলিউশন। ওকে, কিন্তু দেখো আর একটা কথা আগের ক্লাসে বলেছি যে সব ধরনের তাহলে পরিবর্তনকে যদি ইভলিউশন বলে থাকি, তাহলে সব ধরনের পরিবর্তনকে কি আমরা ইভলিউশন বলতে পারি? না, বলতে পারি না। আগের দিন একটা ফ্রগের এক্সাম্পল দিয়েছিলাম। তো ধরো মেটামরফোসিস মানে যেটা রূপান্তর বলছি আমরা, মেটামরফোসিস মানে ট্যাডপোল থেকে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হওয়া, এটাও তো এক ধরনের পরিবর্তন। তাহলে এটাকে কিন্তু আমরা ইভলিউশন বলতে পারি না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। সব ধরনের পরিবর্তনকে আমরা ইভলিউশন বলতে পারি না। ইভলিউশন হচ্ছে খুব মানে লং একটা টাইমের মধ্যে ঘটে। লং টাইম মানে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে 1000 বা 500 বছর পর দেখা যাবে যে একটা নতুন একটা কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে বা নতুন কিছু দেখা যাচ্ছে ক্যারেক্টারের মধ্যে। তো সেটাকে হচ্ছে বলছি ইভলিউশন, যেটা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে লক্ষ্য করা যায় যে হ্যাঁ আজকের মানুষ তো কালকে দেখা যাবে ইভলিউশন, সেরকম কোনো ইভলিউশন লক্ষ্য করা হয় না। ইভলিউশন এভাবে ঘটে থাকে না, ইভলিউশন খুব লং টাইম ধরে ঘটতে থাকে। তো এই ইভলিউশনকে কিন্তু আমরা আমাদের চোখের সামনে আমরা ইভলিউশনকে লক্ষ্য করতে পারি না। তো মলিকুলার লেভেলে যদি দেখা হয় তখন দেখা যাবে যে হ্যাঁ ইভলিউশন অবশ্যই ঘটতে থাকে। ওকে, এটা দেখো এম অফ ইভলিউশন। ইভলিউশনের এম কি? এর আগের ক্লাসে বলেছিলাম যে ইভলিউশনের এম কিন্তু জটিলতা নয়। দ্য এম অফ ইভলিউশন, ইভলিউশনের লক্ষ্য কিন্তু জটিলতা নয়। অর্থাৎ ইভলিউশন কিন্তু সরল কোনো যৌগ থেকে জটিল যৌগ তৈরি হওয়া, এটাই কিন্তু মেন লক্ষ্য নয়। হ্যাঁ, কমপ্লেক্সিটি তৈরি হয়েছে সেটা ইভলিউশনের পার্ট, কিন্তু ওটাই ইভলিউশন নয়। কারণ যদি কমপ্লেক্সিটি সরল যৌগ থেকে জটিল জৈব যৌগ বা জটিল যৌগের উৎপত্তিটাই যদি মেন ইভলিউশন লক্ষ্য হতো, তাহলে এখনো যে সিম্পল লাইফ যারা ফর্ম করে এককোষী প্রাণী, তাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু আজও তো আমরা সেই ভাইরাস, সেই ব্যাকটেরিয়া, সেই প্রোটোজোয়া, সেই প্যারাসাইটকেই দেখতে পাই, তারা তো এখনো সেই জীবনযাপন করছে। তাহলে লাইফের এম, ইভলিউশনের এম কিন্তু কমপ্লেক্সিটি নয়। ইভলিউশনের এম কি? সাকসেসিভ ফিডিং অ্যান্ড ব্রিডিং। কারণ প্রত্যেকটা প্রাণী চাই যে সাকসেসিভ ফিড করতে এবং ব্রিড করতে, এটাই হচ্ছে তার মেন লক্ষ্য। একটা অ্যামিবার থেকে শুরু করে একটা এলিফ্যান্ট, টাইগার, প্রত্যেকটা অর্গানিজম, প্রত্যেকটা জীবিত প্রাণী, তাদের মূল লক্ষ্য কি? অ্যামিবার মূল লক্ষ্য কি? তার তো হাত পা কোনো প্রয়োজনই নেই। কেন? কারণ তার মেন লক্ষ্যটা হচ্ছে ফিডিং এবং ব্রিডিং। ওকে, বলে গেছে এটা। এবারে দেখো যে জোর করে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না, পরিবর্তন আনা যায় না। অর্থাৎ আমরা জোর করে এভলিউশন ঘটাতে পারি না। যে পরিবর্তনটা প্রকৃতি সিলেক্ট করবে, অর্থাৎ প্রকৃতির ড্রাইভিং ফোর্স বলে ইউনিট বলেছিলাম এনভায়রনমেন্ট। সে প্রকৃতির যে মানে চেঞ্জ, সেই চেঞ্জের উপর ভিত্তি করে অলরেডি যে বৈশিষ্ট্য তার মধ্যে বর্তমান ছিল, সেই বৈশিষ্ট্যের প্রকাশটা ঘটছে, তখন সেটাকে বলছে। বা কখন কখন কি হচ্ছে, মিউটেশন ঘটে থাকে। তো সেই মিউটেশন ঘটার ফলে ভেরিয়েশন ঘটে, আর ভেরিয়েশন হচ্ছে র মেটেরিয়াল অফ ইভলিউশন। ওকে, আর এই ইভলিউশনটা কিন্তু একা একা ঘটে থাকে না। অর্থাৎ একটা লার্জ পপুলেশনের মধ্যে যখন 100 জন অ্যানিমেলসের মধ্যে যদি 2-1 জনের মধ্যে সেইটা লক্ষ্য করা যায়, তাহলে সেটাই হচ্ছে ইভলিউশন। অর্থাৎ লার্জ পপুলেশনের মধ্যে ইভলিউশন ঘটে থাকে, কিন্তু নেচার সিলেক্ট করে একজনকেই। তাহলে এম অফ ইভলিউশন কি বললাম? যে কমপ্লেক্সিটি
9 দ্য মেন অবজেক্ট অফ লিভিং অর্গানিজম, এগুলো নোট করে রাখবে, এই যে বেসিক জিনিসগুলো জানা দরকার। দ্য মেন অবজেক্ট অফ লিভিং অর্গানিজম। তাহলে দেখো দ্য মেন অবজেক্ট অফ লিভিং অর্গানিজমের মধ্যে মেন বস্তুটা যে কি, সাকসেসিভ ফিডিং অ্যান্ড ব্রিডিং, এটাই হচ্ছে মেন লক্ষ্য। ঠিক আছে, এবারে দেখো ইভলিউশনের কিন্তু কোনো ক্লাইম্যাক্স থাকে না, পয়েন্ট নোট করবে, নো ক্লাইম্যাক্স অফ evolution like a tree, অর্থাৎ ইভলিউশনে কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না, যে একটা জায়গা থেকে গোল, নির্দিষ্ট কোনো গোল থাকে না যে একটা জায়গায় শুরু আর একটা জায়গায় শেষ, সেরকম কিন্তু কোনো লক্ষ্য নেই। অর্থাৎ যে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া থেকে শুরু হয়ে ম্যামালসে গিয়ে স্টপ হয়ে যাবে, সেরকম কিন্তু কোনো লক্ষ্য নেই। অর্থাৎ ইভলিউশন হচ্ছে একটা চলতেই থাকে, এর কোনো ক্লাইম্যাক্স নেই। ইভলিউশন নেভার স্টপ, নোট করবে এটা। Evolution is a continuous process because কারণটা কি, environment never remain constant. ওকে, তাহলে এর কোনো ক্লাইম্যাক্স নেই, কোনো গোল নেই, অর্থাৎ না এটা প্রোটোজোয়া থেকে একদম স্তন্যপায়ী থেকে স্টপ হয়। ইভলিউশন ইজ কন্টিনিউয়াস প্রসেস বিকজ দ্য এনভায়রনমেন্টাল নেভার রিমেন কনস্ট্যান্ট। পরিবেশ যেহেতু কখনো স্থির থাকে না, সদা পরিবর্তনশীল, তাই ইভলিউশনে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, এবারে দেখো যে যখন কোনো প্রাণী যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস, যৌন জননের মাধ্যমে উৎপন্ন হয়, তাদের মধ্যে তো ভ্যারাইটি থাকবেই, তাই না? তাদের মধ্যে মিউটেশন লক্ষ্য করা যাবে। অর্থাৎ সেক্সুয়ালি অর্গানিজম যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস অর্গানিজম, তাদের মধ্যে কোনো না কোনোভাবেই, যে কোনোভাবে তাদের কী হতে পারে, মিউটেশন লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ জিনের সার্টেন চেঞ্জ। তো সেই মিউটেশনের ফলে কি দেখা যায়, ভেরিয়েশন। মিউটেশন লক্ষ্য করা যায় কাদের, যৌন জননকারী প্রাণীদের। সেই মিউটেশনের ফলে দেখা যাবে ভ্যারাইটিস, আর যে ভ্যারাইটিস হচ্ছে তোমার কি, তাহলে মিউটেশনের ভ্যারাইটির সোর্স হচ্ছে মিউটেশন, ভ্যারাইটি হচ্ছে র মেটেরিয়াল অফ ইভলিউশন। ইভলিউশনের মেন উপাদান হচ্ছে ভ্যারাইটি। তাহলে বোঝা গেছে যে এই ভ্যারাইটি থাকলেই তখন কি ঘটবে, ইভলিউশন ঘটে থাকবে। ওকে, আর এই ভ্যারাইটি কি করে, এই ভ্যারাইটি হচ্ছে তোমার ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ইভলিউশনের স্থান পায়। অর্থাৎ আমরা বলতে পারি না যে, এটা আমরা কখনোই বলতে পারি না যে আজ থেকে 1000 বছর পর বা 5000 বছর পর মানে অ্যানিমেলসের গঠন কেমন হতে পারে, অর্থাৎ তাদের কি আইগুলো লার্জ হতে পারে, তাদের ফিঙ্গার কি বেশি থাকবে, এটা আমরা বলতে পারি না। কারণ একটা মানুষ সে অতদিন জীবিত থাকতেই পারে না, সেহেতু আমরা কোনো একটা প্রজাতির যে এভলিউশন অবজার্ভ করবো বলি, তাহলে সেটা কিন্তু সম্ভব নয়, কারণ ততদিন আমরা কি হবো, আমাদের লাইফ স্প্যান করতে পারি না। বোঝা গেছে? তাহলে কি বললাম যে সেক্সুয়াল অর্গানিজম, রিপ্রোডাকটিভ অর্গানিজম যারা, তাদের ক্ষেত্রে মিউটেশন ঘটবে, মিউটেশনের ফলে ভ্যারাইটিস দেখা যাবে, যে ভ্যারাইটিস হচ্ছে র মেটেরিয়াল অফ ইভলিউশন। এবং এই ভ্যারাইটিস থাকার জন্যই কি হয়, নেচার সিলেক্ট করে সেই পপুলেশনের মধ্যে একজনকে, যারা কি করবে, সেই এনভায়রনমেন্টে সার্ভাইভ করে এগিয়ে যাবে, নেচার তাদেরকে সিলেক্ট করবে। ওকে, এবারে দেখো ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন বললাম যে লার্জ পপুলেশনের মধ্যে 100 জনের মধ্যে ধরো 1 থেকে 2টো অ্যানিমেল থাকে বা তার বেশি থাকতে পারে, যারা কি করবে, সেই এনভায়রনমেন্টাল যে কন্ডিশনে আসুক না কেন সেটাকে সার্ভাইভ করে যাবে। তো সেই পপুলেশনের মধ্যে ঘটছে ইভলিউশন, সেই ইভলিউশন ন্যাচারাল সিলেকশন করবে কাকে, ইন্ডিভিজুয়াল। নেচার কিন্তু, প্রকৃতি কিন্তু পপুলেশনকে সিলেক্ট করে না, নেচার সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালকে, একজনকে। কিন্তু ইভলিউশন ঘটে
কোথায়? পপুলেশনের মধ্যে। এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? এবারে দেখো পরিবেশের সঙ্গে সঙ্গে ইভলিউশন ঘটে থাকে। তো কতগুলো পয়েন্ট বলছে, যে পয়েন্টগুলো নোট করবে এগুলো রাখতে পারে ইম্পর্টেন্ট। এবারে দেখো একটু আগেই বললাম যে ইভলিউশন হচ্ছে তোমার কি এনভায়রনমেন্টাল, পরিবেশের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। কোথায় ঘটছে? একটা লার্জ পপুলেশনের মধ্যে। তো অর্থাৎ একটা প্রজন্ম থেকে পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তো আমরা যদি 200 বছর বা 500 বছর বা 1000 বছর পর দেখি যে এখনকার জেনারেশন থেকে 1000 বছর আগে থেকে এখন, বা এখন থেকে 1000 বছর পর, তাহলে সেই যে পরিবর্তনটা দেখতে পাবো যে অর্গানিজমের মধ্যে, সেটাই বলছে ইভলিউশন। তো সেই ইভলিউশনটা কোথায় ঘটছে? একটা পপুলেশনের মধ্যে ঘটছে। পপুলেশনের মধ্যে ইন্ডিভিজুয়ালি ঘটছে, পপুলেশনের মধ্যে ঘটছে, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল। কারণ পপুলেশনের মেন ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ। তো নেচার তাদেরকেই সিলেক্ট করবে যারা সেই নেচারটাকে সার্ভাইভ করে এগিয়ে যাবে। তো কারা এগোবে? পপুলেশন এগোবে না ইন্ডিভিজুয়াল? পপুলেশনের মধ্যে থাকা ইন্ডিভিজুয়াল কী হবে না সেই পরিবেশকে সার্ভাইভ করতে পারবে, যে কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশন হোক না কেন। ওকে, সেই ইন্ডিভিজুয়াল পরবর্তীকালে কী করবে? রিপ্রোডাকশনের মাধ্যমে তারা আরও রিপ্রোডাকশনের মাধ্যমে তারা কী করবে? পপুলেশন তৈরি করে থাকবে। বোঝা গেছে? এরপর আমি বললাম যে আজ থেকে 500 বছর পর কি হতে পারে, অর্থাৎ মানুষ কেমন প্রকৃতির হতে পারে, মানুষের গঠন কেমন হবে, আই বড় হবে কিনা, ফিঙ্গার বেশি হবে কিনা, স্ট্রাকচার কেমন হবে, আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। কিন্তু এটা অবশ্যই বলতে পারবো যে আজ থেকে 500 বছর হোক, 5000 বছর হোক না কেন, যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই থাকবেই, সেটা হচ্ছে সাকসেসিভ ফিডিং এবং ব্রিডিং। অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু মাস্ট থাকবে। তো দেখো এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, ক্লাসে শেষ হয়ে গেলে, ক্লাস যখন এন্ড হবে, এই কটা জিনিস আমাকে প্রত্যেককে পাঠাবে, নোট করে দেখবো। ইউনিট অফ ইভলিউশন পপুলেশন, কারণ ইভলিউশন পরিবর্তন ঘটবে কোথায়? পপুলেশনের মধ্যে। ড্রাইভিং ফোর্স অফ ইভলিউশন ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ এই ইভলিউশনকে পরিচালনা করার জন্য ফোর্সটা কি? ন্যাচারাল সিলেকশন। কারণ সবাইকে তো আর নেচার সিলেক্ট করতে পারে না, আর হবেও না, কারণ সবার মধ্যে সেই চেঞ্জের যে ক্ষমতা জেনেটিক্যালি সবার মধ্যে থাকে না। আর আগেই বলেছিলাম যে যদি ডিডিটি প্রয়োগ করার ফলে 100টা মশার মধ্যে 2টো মশা বেঁচে থাকে, তাহলে সেই মশার দেহে অলরেডি জিনের চেঞ্জ হয়েছিল, যে সে ডিডিটিকে ওভারকাম করতে পারবে। সেটা কে ঘটেছিল? নেচার ঘটেছিল, প্রকৃতি ঘটেছিল, আপনা আপনি জেনেটিক্যালি চেঞ্জ হয়েছিল। এটা কোনো যে হ্যাঁ জেনেটিক্যালি চেঞ্জ করা হয়েছে সেটা নয়, আপনা আপনি হয়েছিল, যে কারণের জন্য সেই মস্কুইটো সে আবার পরবর্তীকালে কী হবে? রিপ্রোডাকশনের মাধ্যমে তারা আবার পপুলেশন তৈরি করবে। তাই ন্যাচারাল সিলেকশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইউনিট অফ ন্যাচারাল সিলেকশন কি? ইন্ডিভিজুয়াল। ন্যাচারাল সিলেকশন একক কি? ইন্ডিভিজুয়াল, কারণ ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবে নেচার, পপুলেশনকে সিলেক্ট করবে না। র মেটেরিয়াল অফ ইভলিউশন ভেরিয়েশন, কারণ আমরা হচ্ছি সেক্সুয়ালি রিপ্রোডাকশন অর্গানিজম, তো আমাদের মধ্যে ভ্যারাইটি থাকবেই। আর আলটিমেট সোর্স অফ ভেরিয়েশন ইজ মিউটেশন। ওকে, মিউটেশনের ফলেই ভেরিয়েশন ঘটবে, আর যে ভেরিয়েশন হচ্ছে র মেটেরিয়াল অফ ইভলিউশন। ওকে, এই কথা নোট করে নেবে। দেখো এই পয়েন্টটা নোট করবে, ইভলিউশন is a irreversible এটা নোট করে নাও। ইভলিউশন হচ্ছে ইরিভার্সিবল, অর্থাৎ ইভলিউশন মুভ ফরওয়ার্ড, ডাজ নট গো ব্যাক। অর্থাৎ কি হয় না, ইভলিউশন সবসময় সামনের দিকে এগিয়ে চলে, এটা কখনো পিছনে ফিরে আসে না। তাই ইভলিউশন হচ্ছে ইরিভার্সিবল। এরপর একটা কথা বলি, যে এই যে বলছি ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে 1000 জনের মধ্যে দেখা যাবে 5 থেকে 10 জন ইন্ডিভিজুয়াল যারা কি করতে পারবে, যাদেরকে প্রকৃতি সিলেক্ট করবে। ঠিক আছে, তো প্রকৃতি তাদেরকে সিলেক্ট করবে যাদের বললাম যে সেই এনভায়রনমেন্টাল কন্ডিশনটাকে সার্ভাইভ করার ক্ষমতা আছে, বা একটা আলাদা একটা ক্যারেক্টার আছে। তো সেই ক্যারেক্টারটা জিনোটাইপিক্যালি হতে হবে, অর্থাৎ যে সমস্ত অর্গানিজম সেই পপুলেশনের মধ্যে তারা একটু আলাদা, একটু ডিফারেন্ট,
ডিফারেন্ট ক্যারেক্টারে যারা যে কোনো পরিবেশকে মানিয়ে নিতে পারবে, এবং নেচার তাদেরকেই সিলেক্ট করে যাদের যে বৈশিষ্ট্যটা জেনেটিক্যালি অর্থাৎ জিনোটাইপে ছিল ফিনোটাইপে প্রকাশ পেয়েছে, নেচার কিন্তু তাদেরকেই সিলেক্ট করে। ভালো করে বুঝবে যে ওই যে বললাম যে একটা মস্কুইটো ডিডিটি প্রয়োগ করার ফলে 1000টা মস্কুইটোর মধ্যে 5টা মস্কুইটো ওভারকাম করছে। এই 5টা মস্কুইটো ওভারকাম করছে কি করে? কারণ তাদের মধ্যে অলরেডি সেই জিনোটাইপের মধ্যে সেই বৈশিষ্ট্যটা ছিল যে ডিডিটিকে ওভারকাম করার ক্ষমতাটা, সেটা ফিনোটাইপে প্রকাশ পেয়েছে বলেই তারা কি হয়েছে, সেটাকে ওভারকাম করতে পেরেছে। তাহলে তবেই না নেচার সিলেক্ট করবে। তাহলে ন্যাচারাল সিলেকশন হয় ফিনোটাইপিক বৈশিষ্ট্যের মাধ্যমে। ওকে, জিনোটাইপের কিন্তু ফিনোটাইপের বৈশিষ্ট্যের দ্বারা কিন্তু নেচার সিলেক্ট করে, বাট সেই বৈশিষ্ট্য জিনোটাইপে থাকা চাই। এমন হতে পারে যে কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা বৈশিষ্ট্য যেটা জিনোটাইপের মধ্যে ছিল, জিন লেভেলে বর্তমান, কিন্তু কোনো কারণবশত সেটা ফিনোটাইপে প্রকাশ পায়নি, সেটা কিন্তু ইভলিউশনের কোনো গুরুত্ব রাখবে না। বোঝা গেছে? বা কোনো বৈশিষ্ট্য ফিনোটাইপিক্যালি দেখা যাচ্ছে কিন্তু জিনোটাইপে তার কোনো বৈশিষ্ট্য নেই, কোনো উৎপত্তি নেই, সেটা কিন্তু ইভলিউশনে কোনো ফ্যাক্ট রাখে না। তাহলে কি বললাম যে ধরো একটা হঠাৎ করে কোনো ভাইরাসের আবির্ভাব করা হয়েছে, দেখা গেল যে 100 জন বা 1000 জন পপুলেশনের মধ্যে 2-4 জন ওভারকাম করবেই, অবশ্যই করবে। কেন করবে? কারণ তার মধ্যে অলরেডি জিনোটাইপের, এবং দেখা যাবে যে সেই ভাইরাসের বিরুদ্ধে ওভারকাম করার বৈশিষ্ট্য তার প্রকাশ পেয়েছে। তাহলে কি বৈশিষ্ট্যটা তার জিনোটাইপে ছিল, ফিনোটাইপে প্রকাশ পেয়েছে, সেই জন্যই কি হয়েছে, তাকে নেচার সিলেক্ট করবে। বোঝা গেছে? তাহলে কোনো বৈশিষ্ট্য, আর এই পয়েন্টটা অবশ্যই নোট করবে, কোনো বৈশিষ্ট্য জিনোটাইপে থাকলে সেটা যখন ফিনোটাইপে প্রকাশ পায় ন্যাচারাল সিলেকশন তখনই ঘটে। অর্থাৎ ন্যাচারাল সিলেকশন বিভিন্নভাবে ঘটে থাকে, তাই না? তাহলে পরিবেশের মধ্যে যে কোনো চেঞ্জ দেখা গেল, যে কোনো পরিবর্তন, হঠাৎ করে কোনো ভ্যাকসিন দেওয়া হলো বা কোনো রোগের আবির্ভাব হলো, তাহলে তখনই নেচার তাদেরকে পপুলেশনের মধ্যে তাদেরকে সিলেক্ট করবে যাদের মধ্যে ওভারকাম করার ক্ষমতা আছে। অর্থাৎ ফিনোটাইপের কিছু ক্যারেক্টার লক্ষ্য করা যাবে, শুধু ফিনোটাইপিক ক্যারেক্টার লক্ষ্য করা গেলেই নেচার সিলেক্ট করবে না, নেচার তাদেরকে সিলেক্ট করবে যাদের ফিনোটাইপিক ক্যারেক্টার দেখা যায় এবং সেই ক্যারেক্টারটা জিনোটাইপে ছিল। তাহলে জিনোটাইপের বৈশিষ্ট্যটা থাকতে হবে, সেই বৈশিষ্ট্য ফিনোটাইপের প্রকাশ পেলে তবেই নেচার সিলেক্ট করবে। ক্লিয়ার? ধরো তোমরা ট্যাটু করেছো, গায়ে ট্যাটু করেছো, তো তোমাদের পরবর্তী প্রজন্মে বা তার পরবর্তী প্রজন্মেও কি সেই ট্যাটু দেখা যাবে? কখনোই না। কারণ হচ্ছে কি, সেটা তো বাহ্যিক, তুমি ফিনোটিপিক্যালি সেই বৈশিষ্ট্যটা দেখিয়েছো ট্যাটু করে, সেটার তো কোনো জিনোটাইপের কোনো ভূমিকাই নেই। তাহলে জিনোটিপিক্যালি যখন সেটার কোনো ভূমিকা নেই, সেটা পরবর্তী প্রজন্মে আসতেই পারে না, এবং পরবর্তী প্রজন্মে আসবেও না, তার এভলিউশনের কোনো ভূমিকাই নেই। বুঝে গেছে? তাহলে জিনোটিপিক্যালি যদি কোনো বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশ পায়, তখন সেটা থেকে নেচার সিলেক্ট করবে, এবং সেই অর্গানিজম পপুলেশনের মধ্যে থেকে আগে এগিয়ে গিয়ে পরবর্তী প্রজন্মে রিপ্রোডাকশনের মাধ্যমে কি হবে, নতুন এক পপুলেশন তৈরি করবে। বোঝা আছে? এই পয়েন্টটা নোট করবেন। এবারে দেখো, ইভলিউশন শুধু মরফোলজি এবং অ্যানাটমিক্যালি দেখা যায় না। ইভলিউশন নোট করবে, ইভলিউশন শুধুমাত্র মরফোলজিক্যালি অ্যান্ড অ্যানাটমিক্যালি দেখা যায় না। তাহলে এটা হচ্ছে তোমার কি বিহেভিয়ারাল চেঞ্জ, কালচার, ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীরবৃত্তীয়, আর কি ইমিউনোলজি,
ইমিউনোলজিক্যালি, আর কি হবে না বিহেভিয়ার। ওকে, তাহলে এটা মনে রাখবে যে ইভলিউশন শুধুমাত্র মরফোলজিক্যালি আর অ্যানাটমিক্যালি চেঞ্জ হয় না, এটা হচ্ছে তোমার কি কালচারাল চেঞ্জ, ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় চেঞ্জ, অনাক্রমতাযুক্ত চেঞ্জ এবং বিহেভিয়ারে অর্থাৎ ব্যবহারের চেঞ্জের মাধ্যমে আমরা ইভলিউশনকে লক্ষ্য করতে পারি। অর্থাৎ কোনো একটা অর্গানিজমের মধ্যে কোনো বাহ্যিক একটা ক্যারেক্টার দেখে আমরা কিন্তু ইভলিউশনটা বলতে পারি না যে তার মধ্যে ইভলিউশন দেখা ঘটেছে, ইভলিউশনকে বিচার করা যায় না। তাহলে ইভলিউশন হচ্ছে তোমার মলিকিউল লেভেলের হতে পারে, সেটা হিউম্যানসের ব্লাডের মধ্যে কোনো চেঞ্জ হতে পারে, কোনো বায়োকেমিস্ট্রি লেভেলের চেঞ্জ। দেখা গেল যে আজ থেকে 100 বছর পরে বা 500 বছর পরে যদি আমরা যদি অবজার্ভ করি যে প্রজন্মের পর প্রজন্মের কোনো লক্ষ্য করা গেছে কিনা চেঞ্জ, তাহলে হয়তো দেখবো যে আমরা কিছুই দেখতে পেলাম না, কারণ বাহ্যিক ক্যারেক্টারের উপর তো আমরা ইভলিউশন বলতে পারি না। শুধুমাত্র হতে পারে তার ব্লাডের মধ্যে কোনো চেঞ্জ আছে, হতে পারে বায়োকেমিস্ট্রি লেভেলে কোনো চেঞ্জ হয়েছে। তাহলে ইভলিউশন মানে শুধুই যে বাহ্যিক চেঞ্জ হবে সেটা না, ইভলিউশন মানে তার ব্লাডের মধ্যেও পরিবর্তন দেখা যেতে পারে, বায়োকেমিস্ট্রি লেভেলেও মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে, তাই না? তাহলে সেটা যেমন কি যে ধরো আর একটা কথা আমরা উদাহরণ দিতে আগে বলি, একটা কথা বলা হয়ে থাকে যে আমরা বলি যে কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশনে মানুষ কি করে অ্যাডাপ্ট করতে পারে, হিউম্যান বা অন্যান্য অ্যানিমেলস অ্যাডাপ্ট করতে পারে। আচ্ছা, অ্যাডাপ্ট করা অর্থাৎ অ্যাডাপ্টেশন, এটা অ্যাকচুয়ালি প্রপার ল্যাঙ্গুয়েজ নয়, কারণ অভিযোজন বা অ্যাডাপ্টেশন নিউ এনভায়রনমেন্টে যদি মানে মানুষ করে থাকে, তাহলে ধরো একটা এক্সাম্পল দিই যে এই এনভায়রনমেন্টালে অক্সিজেনের পরিমাণ কত, 21% আর 22%। 21% অক্সিজেনকে আমি যদি কমিয়ে 2% করি, 2% আনা হয়, তাহলে বলো অ্যাডাপ্টেশন করতে পারবে? অ্যাডাপ্টেশন করে বেঁচে থাকতে পারবে? সম্ভব নয়। যদি আমি এই মুহূর্তে হিট যদি 100 ডিগ্রি টেম্পারেচার করি, পারবে অ্যাডাপ্টেশন করে বেঁচে থাকতে? সম্ভব নয়। তাহলে অ্যাডাপ্টেশন যে কথাটা বলছি অভিযোজন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক কথা নয়। ধরো যে কি বললাম যে ইভলিউশন একদম মলিকিউলার লেভেলে চেঞ্জ হতে পারে, বিহেভিয়ার লেভেলে, ইমিউনোলজিক্যাল লেভেল। ওই যে বললাম যে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হলো, বিভিন্ন ভাইরাসের আসার ফলে দেখা গেল তাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটা দেখা গেল যে ওভারকাম করেছে, তাহলে সেটাও এক ধরনের চেঞ্জ হতে পারে। আচ্ছা, ধরো কোনো একটা উঁচু পাহাড়ে পাঠানো হলো তোমাদেরকে, তো কি হবে, সেখানে তো অক্সিজেনের পরিমাণটা কম, তাহলে অক্সিজেনের পরিমাণে কম হলে মানে ব্লাডে অক্সিজেনের কম সাপ্লাই হবে, কম অক্সিজেনে মানুষ বেঁচে থাকতে পারে না। তখন কি হয়, সেখানে ব্লাডে আর তাছাড়া আমাদের ব্লাডের মধ্যে তো একটা নির্দিষ্ট সংখ্যায় আর বেশি থাকে, তাই না? তাহলে অক্সিজেনের পরিমাণ যদি পাহাড়ে উঁচুতে কম হয়, তাহলে সেখানে বেঁচে থাকার সম্ভাবনা কম। বাট আমাদের ব্লাড কি করে না আরবিসির সংখ্যা বাড়াতে থাকে এবং রক্ত জালকের সংখ্যাটা বৃদ্ধি পায়। তাহলে কি আমি বলবো যে আমি উঁচু পাহাড়ে যাওয়ার ফলে সেখানকার একটা এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য আমার ব্লাডের আরবিসি এবং ক্যাপিলারি সংখ্যাটা বেড়েছে, আমরা এটা অভিযোজন বলছি না। এটা তো তোমার এটা হচ্ছে যে এই যে তুমি একটা পরিবেশে গেছো, সেখানে অক্সিজেন কম থাকার জন্য তোমার ব্লাডের আরবিসি কাউন্ট বেড়ে গেছে, ব্লাড ক্যাপিলারি বেড়েছে, এটা তো তোমার অলরেডি জিনোটাইপের বৈশিষ্ট্যটা ছিল। এই বৈশিষ্ট্যটা অলরেডি নির্ধারিত করা আছে, কে করেছে? পরিবেশ করেছে। পরিবেশ, কারণ আমাদের তো সবকিছু নির্ধারিত পরিবেশের উপর, তাই না? আমরা তো নিজেরা তো সেই ব্লাডের আরবিসিকে বাড়াতে পারি না, নিজেরা চেঞ্জ করতে পারবো, নিজেরা ব্লাড ক্যাপিলারি তৈরি করতে পারবো? তাহলে নেচার অলরেডি সেটা করে রেখেছিল, যে বৈশিষ্ট্যটা জিনোটাইপের মধ্যে ছিল। যখন আমার সেই কন্ডিশন এসেছে, অর্থাৎ পাহাড়ের দেখা গেছে যে অক্সিজেন কম, তখন কি হয়েছে না সেই স্টিমুলাসটা দরকার ছিল সেখানে, তখন সেটা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, আরবিসি বেড়েছে, ব্লাড ক্যাপিলারি বেড়েছে। তাহলে বৈশিষ্ট্যটা কার মধ্যে ছিল না জিনোটাইপের মধ্যে ছিল, তবেই ফিনোটাইপে প্রকাশ পেয়েছে। তো এই ব্লাডের মানে অর্থাৎ ইভলিউশন আমরা ফিজিওলজিক্যালি, ইমিউনোলজিক্যালি, বিহেভিয়ার এবং কালচারালের মধ্যে চেঞ্জ দেখতে পারি। ঠিক আছে, এরপর একটা জিনিস বলবে, যদি তোমরা সামনে থাকতে তাহলে এটা আরো বেশি মজা মানে ভালো লাগতো কোশ্চেনটা করি। হিউম্যান হচ্ছে সব থেকে ওয়েল ডেভেলপমেন্ট ব্রেন, তাই না? অর্থাৎ সুপার কম্পিউটার বলা আছে। তাহলে কিন্তু
কোন একটা জিনিস, এমন একটা জিনিস আছে, দক্ষ আছে মানুষের মধ্যে, হিউম্যানসের মধ্যে শুধুমাত্র, যে যে কি করে না অন্যান্য ভয়ঙ্কর অ্যানিমেলকেও, পশুকেও কি হতে পারে, কন্ট্রোলে রাখতে পারে। কোশ্চেনটা শোনো, মানুষের মধ্যে, হিউম্যানসের মধ্যে কোন এমন দক্ষ আছে যে অন্যান্য বাঘ, হাতি তো আমাদের থেকে এলিফ্যান্টটা বেশি শক্তিশালী না, তার হিংস্র পশু, তাদেরকেও কাবু করতে পারে মানুষ। কোন বৈশিষ্ট্যের জন্য সেই পশু এবং মানুষ দুজনের মধ্যে দুজনকে পার্থক্য করা হয়েছে, বলতে পারবে? সামনে থাকলে ভালো হতো, তাই না? ভালো করে বলতাম, কোশ্চেনটা আনসার নিতাম, বাট সামনে তো নেই। আমি বলছি, এই যে এটা টুলস, এবিলিটি টু ইউজ টুলস, অর্থাৎ একটা মানুষ এবং একটা হিংস্র পশুর মধ্যে, অর্থাৎ শক্তিশালী বা মানুষের থেকেও আরো শক্তিশালী হিংস্র পশুর মধ্যে এটাই পার্থক্য। তাদের মস্তিষ্কের পার্থক্য, তাদের তারা চার পায়ে হাঁটে, এসব কিছু হবে না। ডিফারেন্স হচ্ছে টুলসের ডিফারেন্স, অর্থাৎ মানুষকে এই টুলসের ইউজের জন্যই টপে রাখা হয়েছে হিউম্যানকে। কারণ একটা পশুকে তুমি টুলস, কোনো ছুরি, কোনো হাতিয়ার, কোনো তলোয়ারকে টুলস, সেটাকে ব্যবহার করে আঘাত করে তাকে কাবু করতে পারো, কিন্তু এটা একটা পশু পারবে? পারবে? একটা বাঘ পারবে? একটা ক্যাট পারবে? একটা ডগ পারবে? পারবে না। তো এই টুলসের এবিলিটিটাই হচ্ছে যেটা অন্যান্য পশু থেকে হিউম্যানকে টোটালি আলাদা করে দিচ্ছে। এটা মনে রাখবে যে হিউম্যানস আর অন্যান্য পশুর মধ্যে পার্থক্য কি না, হিউম্যানসের ব্রেন আছে, ওদেরও ব্রেন আছে, ওদেরও ওয়েল ডেভেলপমেন্ট ব্রেন, হিউম্যানের আরও ওয়েল ডেভেলপমেন্ট ব্রেন, বাট মেন যেখানে ডিফারেন্স সেটা হচ্ছে টুলসের ইউজ। হিউম্যান টুলস ইউজ করতে পারে, হিউম্যান টুলসের ইউজের মাধ্যমে সে অন্যান্য পশুকে কাবু করতে পারে, অন্যান্য পশু পারে না। একটা ক্যাটকে যদি তুমি একটা ছুরি দিয়ে আঘাত করো, সে ভয় পেয়ে যাবে। যদি ক্যাট তোমাকে, যদি ক্যাটেরও সেই ক্ষমতা থাকতো তোমাকে ছুরি দিয়ে আঘাত করার, তাহলে হিউম্যান তো বাঁচতোই না, তাই না? দেখো